এই নেত্রী, তিনি আমাদের গণতন্ত্রের নিরাপত্তা, আমাদের স্বাধীনতার নিরাপত্তা, আমাদের সার্বভৌমত্বের নিরাপত্তা, জনগণের সকল অধিকারের নিরাপত্তা। যে নেত্রী এই দেশকে ছেড়ে কোনদিন যাননি, নিজের জনগণকে ছেড়ে, মঈনুদ্দিন ফখরুদ্দিনের হুমকি, হাসিনার ষড়যন্ত্র, তারপরেও নিজের দেশের মাটি কামড়ে তিনি এখানে থেকেছেন। আল্লাহ যেন তাকে সুস্থ করেন, এই দোয়া আপনারা করবেন। সংগ্রামী ভাই ও বোনেরা, আজকে 15-16 বছর কি নিপীড়ন নির্যাতন করেছেন এই নেত্রীকে। তার সন্তান তারেক রহমানের উপর চালিয়েছেন অকন্ত নির্যাতন, অর্থাৎ তারই তো আন্দোলনের ফসল ছিল মঈনুদ্দিন ফখরুদ্দিন। আমি আগেই বলেছি, কারণ যে দেশটাকে সে নিজের হাতের মুঠোয় রেখে সব লুট করবে, সে তার দলের লোকরা, তার আত্মীয় স্বজনরা। নিজের জমি যদি থাকে ঢাকা শহরে, বাড়ি যদি থাকে, সে রাজুকের আর কোন প্লট পেতে পারে না। কিন্তু শেখ হাসিনা কোন আইন কানুন নিয়মের তোয়াক্কা করেনি। তার সুধা সদন তার বাড়ি, তারপরেও সে তার ছেলের নামে, তার মেয়ের নামে, তার ভাগনার নামে, তার ভাগ্নির নামে আত্মীয় স্বজন 60 কাঠা জায়গা নিয়েছেন পূর্বাঞ্চলে। ঢাকার একটি নতুন শহর গড়ে উঠছে পূর্বাঞ্চলে। এটা প্রধানমন্ত্রী এই কাজ করতে পারেন? পৃথিবীর অনেক প্রধানমন্ত্রীর নামে দলের লোকরা বা তার ঘনিষ্ঠজন না, কিন্তু ব্যক্তিগতভাবে অভিযোগ পাওয়া যায় না, খুব কম পাওয়া যায়। কিন্তু শেখ হাসিনা একদিকে বিরোধী দলকে হত্যা করছেন, নিরুদ্দেশ করে দিচ্ছেন, গুম করে দিচ্ছেন। ইলিয়াস আলী, চৌধুরী আলম, সুমন, জাকির, ছাত্র নেতা, যুব নেতা এবং পার্লামেন্টের এমপি, তারা নিরুদ্দেশ। এখনো পর্যন্ত তাদের কোনো খবর নেই, পাওয়া যায়নি, খুঁজে পাওয়া যায়নি। আরেকদিকে তিনি আজীবনের জন্য সম্রাট থাকবেন, সম্রাজ্ঞী থাকবেন। তাই আপনারা দেখতে পাচ্ছেন এই ফ্যাসিস্ট শেখ হাসিনা ব্যাংকের ভোল্ট থেকে 832 ভরি সোনা পাওয়া যায়। বলেন, ব্যাংকের 2টি ভোল্ট থেকে হাসিনার নামে 832 ভরি। আপনার বাবা কি জমিদার ছিলেন? আর বড় জমিদার হলেও 832 ভরি সোনা থাকার কথা না। সবাই, উনার বাবা কি ছিলেন, দাদা কি ছিলেন, গোপালগঞ্জে তাদের বাড়ি, সব মানুষ জানে। বাংলাদেশ তো আর বেশি বড় দেশ না, জনসংখ্যার দিক থেকে আমরা শক্তিশালী বড়, সবাই জানে। 832 ভরি সোনা। আবার অন্যান্য কিছু ভোল্টে আরো সোনা পাওয়া যাচ্ছে, সন্দেহ করা হচ্ছে যে এটাও শেখ হাসিনার হতে পারে। তাহলে আপনারা দেখুন যে কি রুচি হতে পারে। তুমি এত ক্ষমতা ভোগ করছো, আর ক্ষমতা ভোগ করছো কিসের জন্য? নিজের জন্য, নিজের মেয়ের জন্য, ছেলের জন্য, নিজের আত্মীয় স্বজনের জন্য, নিজের দলের লোক জন্য। টাকা আত্মসাৎ করে তুমি সোনা কিনে ব্যাংকে ভরে রাখছো। হায়, সাদ্দাদের বেহেশত কিন্তু সাদ্দাদ ভোগ করতে পারেনি। এটাই হচ্ছে দুনিয়ার নিয়ম। এই নিয়মগুলো পৃথিবীতেই তিনি দেখিয়ে দিয়েছেন, ওটা ভোগ করা যায় না। ফিরাউন, তার কত বড় সম্পত্তি, তিনি রাজা, গোটা মিশরের, কি না করতে পারেন, কিন্তু তাকে শেষ হয়ে যেতে হলো, তাও কি সৈন্য সামন্ত নিয়ে। এগুলো তো আল্লাহ তাআলা দৃষ্টান্ত দিয়ে গেছেন যে বেশি বাড়াবাড়ি করলে, অন্যায় করলে, নিজের দেশের লোককে হত্যা করলে তার পরিণতি এরকমই হয়, সব ছেড়ে পালাতে হয়। ওই সোনাটুকু নিয়ে যেতে পারলো না। বন্ধুরা আমার, এই মধ্যে আমাদেরকে এই জুলাই আন্দোলনের যারা নিজের জীবন দিয়ে আত্মদান করে এই কিশোর, শিশু, শ্রমিক, রিকশাওয়ালারা, তারা মোটামুটি ভাবে একটা মুক্ত বাতাস নিয়ে আসার চেষ্টা করছে। কমপক্ষে আমরা রাস্তা দিয়ে হেঁটে গেলে পরে এইটুক মনে হয় যে রাষ্ট্র আমাদেরকে গুম করবে না, খুন করবে না। এইটুক রাজনৈতিক কারণে বা মত প্রকাশের কারণে আমরা হয়তো নির্যাতনের শিকার হব না। হ্যাঁ, যে সরকার আরেকটু শক্ত হলে পরে সমাজে সন্ত্রাস হচ্ছে,
অনেক অবৈধ অস্ত্রের ছড়াছড়ি হচ্ছে, সামনে নির্বাচন, সরকারের একজন উপদেষ্টা বলেছে এবারের নির্বাচন কোনো কলঙ্কজনক হবে না। তাহলে আপনার এই কথা বাস্তবায়িত করতে হলে যে সমাজের মধ্যে আমরা অবৈধ অস্ত্র খুনাখুনি হচ্ছে, ছাত্র মারা যাচ্ছে, এই যে ঘটনাগুলো, এই ঘটনাগুলো আজকে তৈরি হচ্ছে কেন? আপনারা আরো শক্তিশালী হলে, আপনারা আরো কঠোরভাবে দুষ্কৃতিকারীদের দমন করলে পরে আজকে সমাজের যে সন্ত্রাস, সামাজিক যে সন্ত্রাস, সামাজিক যে রক্তপাত, সামাজিক যে হত্যা, এইটা হতে পারতো না। এটা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, তিনি একজন গুণী মানুষ, সবাই তাকে সম্মান করে, সবাই সম্মান করি। তিনি নিজের দেশের জন্য সম্মান বয়ে নিয়ে এসছেন, তার প্রতি প্রত্যেকেরই আস্থা রয়েছে, কিন্তু তাকে এইসব বিষয়গুলো তো দেখতে হবে, এগুলো তো আমাদের নিয়ে আসতে হবে যে এদেশের মানুষ যাতে শান্তিতে নিরাপত্তার সাথে তার সন্তান বাইরে গেলে পরে বা বাড়ির লোক বাইরে গেলে পরে তার ঘরে যাতে ফিরতে পারে, এই নিরাপত্তাটুকু একটি সত্যিকার কার্যকর একটি সরকারের দৃষ্টান্ত হচ্ছে। এটা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে এটা তো নিশ্চিত করতে হবে। বন্ধুরা আমার, এর পাশাপাশি আরেকটি কথা বলি যে আমাদের 1 কোটির উপর লোক বিদেশে আছে। সামনে যে নির্বাচন, এবারে সেই নির্বাচনে যারা বিদেশে আছেন তাদের পোস্টাল ব্যালটে ভোট দিতে পারে। আমাদের 1 কোটির উপরে আমাদের লোক ওখানে বসবাস করেন। এখন পর্যন্ত রেজিস্ট্রেশন হয়েছে মাত্র 74 থেকে 75 হাজার। 1 কোটি 1.5 কোটির উপর লোক, যেখানে আপনার মধ্যপ্রাচ্য থেকে পৃথিবীর বিভিন্ন জায়গায় যারা আছেন তাদের রেজিস্ট্রেশন যদি হয় 75 হাজার, আর এত কোটি লোক তারা প্রবাসে আছেন, তো বহু লোকই তো বঞ্চিত হবে। তো আমরা বারবার দাবি করেছি তাদের যে পাসপোর্ট যেটা আছে সেই পাসপোর্টটা যাতে ভোটার কার্ড হিসাবে গণ্য করে তারা যাতে ভোট দিতে পারে, সেই ব্যবস্থাটা নির্বাচন কমিশন করবে, সরকারের পরামর্শে নির্বাচন কমিশন করবে, এটা প্রত্যেকেরই দাবি। কারণ এই চট্টগ্রাম এলাকা, কুমিল্লা, নোয়াখালী এইসব এলাকা থেকে প্রচুর লোক, প্রবাসী লোক আছেন পৃথিবীর বিভিন্ন দেশে, তারা যাতে তাদের ভোটটা দিতে পারেন আপনার পোস্টাল ব্যালটের মাধ্যমে, সেটার জন্য ভোটার কার্ড যাতে, তাদের যে পাসপোর্ট আছে সেই পাসপোর্টটাই যাতে গণ্য করা হয়, এই ব্যবস্থা নির্বাচন কমিশন করবে। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না, আপনাদের কাছ থেকে বিদায় নিব। আবারও যারা এখানে শহীদ হয়েছেন, আত্মদান করেছেন, আমরা তার আত্মার মাগফিরাত কামনা করছি, এবং আপনারা আমার ভাতিজা ব্যারিস্টার হেলাল, তার আগামী দিনে নির্বাচনে আপনারা নিশ্চয়ই, আপনাদের শুভেচ্ছা, আপনাদের সমর্থন তার প্রতি থাকবে। সকলকে ধন্যবাদ। খোদা হাফেজ। ধন্যবাদ ও কৃতজ্ঞতা আজকের প্রধান অতিথি অ্যাডভোকেট রুহুল কবির রিজভী ভাইয়ের প্রতি। সম্মানিত উপস্থিতি এবং গণমাধ্যম কর্মীদের আবারও দৃষ্টি আকর্ষণ করছি, আমরা অনুষ্ঠানের শুরুতেই আপনাদেরকে জানিয়েছিলাম সাবেক প্রধানমন্ত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মাননীয় চেয়ারপারসন নেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করে এখন বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হবে। মোনাজাত পরিচালনা করবেন আমাতুন নূর মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা রফিকুল ইসলাম। আমি মাওলানা রফিকুল ইসলামকে খুবই সংক্ষিপ্তভাবে মোনাজাত পরিচালনার জন্য আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা সবাই আমাদের সকলের নেত্রী, জননেত্রী, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অসুস্থতা থেকে মুক্তির উদ্দেশ্যে একবার সূরা ফাতিহা পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। الحمد لله رب العالمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. رب ارحمهما كما ربياني صغيرا. يا رب العالمين يا أرحم الراحمين. আমরা এতগুলো মানুষ তোমার পবিত্র কালামে পাকের সূরা পড়েছি, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার উদ্দেশ্যে তোমার পবিত্র কালামে পাকের সূরা ফাতিহার অপর নাম সূরা শিফা।
রাব্বুল আলামিন এই উসিলায় আমাদের জননেত্রী বেগম খালেদা জিয়াকে পরিপূর্ণ তুমি শেফায়ে কামেলা আজেলা দান করো। রাব্বুল আলামিন প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হারিয়েছে, ওনার একমাত্র স্ত্রী জননেত্রী বেগম খালেদা জিয়াকে হারাতে চাচ্ছি না। রাব্বুল আলামিন জনগণের নেত্রীকে জনগণের মাঝে তুমি ফিরিয়ে দাও। রাব্বুল আলামিন দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে হত দরিদ্র মানুষের সেবা করার জন্য আবার পরিপূর্ণ সুস্থতা দান করে আবার আমাদের মাঝে তুমি ফিরিয়ে দাও। রাব্বুল আলামিন দেশ নায়ক তারেক রহমানকে রাব্বুল আলামিন যত রকম ষড়যন্ত্র রয়েছে সব রকম ষড়যন্ত্র থেকে মুক্ত করে আবার যেন পরিপূর্ণরূপে সুস্থতার সাথে দেশে এসে আমাদের এই আমরা বিএনপি পরিবারের জান্ডা ধরে সকলকে পরিচালিত করতে পারেন, সেবা করতে পারেন, সেই তৌফিক দান করো। রাব্বুল আলামিন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে তুমি জান্নাতের বাগান দান করো। রাব্বুল আলামিন আমরা বিএনপি পরিবারের এই সংগঠনকে তুমি কবুল মঞ্জুর করে নাও। আমরা এখানে যারা উপস্থিত হয়েছে রাব্বুল আলামিন সকলকে তুমি জনসেবার জন্য কবুল মঞ্জুর করে নাও। খাস করে আমাদের শ্রদ্ধেয় বড় ভাই আজ ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন ভাইকে দানের শিশুর জন্য তুমি কবুল মঞ্জুর করে নাও। হত দরিদ্র মানুষের জন্য, জনগণের সেবা করার জন্য, চট্টগ্রাম ৫ আসনের জন্য তুমি তাকে কবুল মঞ্জুর করে নাও। আর রাব্বুল আলামিন আবারও তোমার দরবারে ফরিয়াদ করিতেছি, আমাদের জননেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে শেফা দান করে রাব্বুল আলামিন জনগণের মাঝে জনগণের নেত্রীকে তুমি ফিরিয়ে দাও। রাব্বুল আলামিন তার একমাত্র সন্তান রাব্বুল আলামিন জান্নাতের বাগান বানিয়ে দাও। তার সন্তান আরাফাতুর রহমান কোকর কবরকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। রাব্বুল আলামিন আমাদের সকলকে তুমি কবুল মঞ্জুর করে নাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ধন্যবাদ অধ্যক্ষ মাওলানা রফিকুল ইসলাম সাহেবকে। এ পর্যায়ে আমরা ২৪-এর গণ অভ্যুত্থানে এই অঞ্চলের যারা আহত হয়েছিলেন, শহীদ হয়েছিলেন, তাদেরকে আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে আমরা আর্থিক সহযোগিতার হাত বাড়াবো। আমি প্রথমেই আহত পরিবারের সদস্যদেরকে ডেকে নিচ্ছি। মোহাম্মদ জসিম, পাঁচলাইশ থানায় বাড়ি, 18 জুলাই বদ্দারহাটে আহত হয়েছিলেন মোহাম্মদ জসিম। এরপরে আসবেন মোহাম্মদ জামাল উদ্দিন, এরপর আসবেন আরিফুল ইসলাম, মোহাম্মদ জসিম, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে মোহাম্মদ জসিমের হাতে আজকের প্রধান অতিথি বিশেষ আর্থিক সহযোগিতা তুলে দিচ্ছেন। এরপরে আসবেন মোহাম্মদ জামাল উদ্দিন, কোতোয়ালি থানার। এরপর আসবেন আরিফুল ইসলাম, এরপর আসবেন মোহাম্মদ ওয়াহিদ হোসেন, তার বাম চোখে এখনো গুলিবিদ্ধ হয়ে আছে। এরপরে আসবে সায়েম, 4 আগস্ট গুলিবিদ্ধ হয়ে পঙ্গুত্ব বরণ করে। এরপরে আসবে সায়েন্স, সায়েমের পক্ষ থেকে জুলাই যোদ্ধা সায়েমের পক্ষ থেকে ফারহান, এ পর্যায়ে সায়েম 4 আগস্ট গুলিবিদ্ধ হয়ে পঙ্গুত্ব বরণ করে। শহীদ পরিবারের
সদস্যদের শহীদ ফয়সাল আহমেদ শান্তর মা এসেছেন। শহীদ ফয়সাল আহমদ শান্তর মাতা 16 জুলাই মুরাদপুরে গুলিবিদ্ধ হয়ে আমাদের এই শহীদ, এই সূর্য সন্তান আহমদ শান্ত মারা, তার মমতাময়ী মায়ের হাতে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি শহীদ আলমের 5 আগস্ট দেওয়ানহাটে পুলিশের গুলিতে